নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চমকে গেলেন না? যা, অধীরবাবুরও নাম নেই কংগ্রেসের তালিকায়। কোন কংগ্রেসের তালিকা? গতকাল এই প্রতিবেদন যেদিন পেশ করছি ঠিক তার আগের দিন কংগ্রেসের কেসি বেণুগোপাল, জেনারেল সেক্রেটারি এআইসিসি, তিনি একটা তালিকা বার করেছেন। 9টা রাজ্যের 39 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন কংগ্রেসের হয়ে, যারা এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 9টা রাজ্যের 39 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। শুধু কেরলে 20টা আসনের মধ্যে 16টা আসনে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত, কিন্তু পশ্চিমবঙ্গ তার মধ্যে স্থান পেল না। পশ্চিমবঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর নামটাও তারা ঘোষণা করলেন না। আজকে এই নিয়ে প্রতিবেদন কেন করছি বলুন তো? প্রথম কথা হচ্ছে, কেউ বলতেই পারেন যে একে একে অন্যান্য রাজ্যের নাম বেরোবে এবং তখন পশ্চিমবঙ্গ বেরোবে, তখন অধীর রঞ্জন চৌধুরীর নামটা বেরোবে। আমার প্রশ্ন একটা স্পেসিফিক প্রশ্ন, আমি মানুষের কাছে প্রশ্নটা করছি, কংগ্রেস নেতৃত্বের কাছে প্রশ্নটা করছে না কেন? কংগ্রেস নেতৃত্ব বলে কিছু নেই, একটি পরিবারতান্ত্রিক দল, তার যা নিজস্ব নিয়মকানুন সেইভাবেই দলটা চলে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মাটিতে যদি একটা নামও ঘোষণা কংগ্রেসের করতে হয়, কার নাম ঘোষণা করবেন? অধীর রঞ্জন চৌধুরীর নামটা ঘোষণা করা স্বাভাবিক। দীর্ঘদিনের সাংসদ, বহরমপুর থেকে বহু কঠিন সময় যুদ্ধ তিনি জিতেছেন। ফলে এবং যে কোনো মানুষকে আপনি যদি পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেসের কোনো নেতার নাম বলতে বলেন, তিনি অধীর রঞ্জন চৌধুরীর নামটাই স্পষ্টভাবে বলবেন। এই অধীর চৌধুরী কংগ্রেসের নেতা এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং দীর্ঘদিনের বহরমপুরের মাটি আঁকড়ে থাকা রবিনহুড ইমেজের একজন সাংসদ। সেই মানুষটার নাম সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব ঘোষণা করতে পারলো না। কেন? কিসের জন্য? একটা ছোট্ট রাজনৈতিক বিশ্লেষণ আপনাদের কাছে করব। পশ্চিমবঙ্গের নাম ঘোষণা করা হলো না কেন? 9টা রাজ্যের নাম ঘোষণা হলো। নর্মালি যে কোনো রাজনৈতিক দল তার শিওর সিট, যেগুলো কন্টেস্ট করবেই, অন্য কোনো নেতা কন্টেস্ট করবে না, একজন বিশেষ নেতা কন্টেস্ট করবেন, সেই নামগুলোই তো প্রথম তালিকায় ঘোষণা করে। তাহলে কংগ্রেস কেন ঘোষণা করতে পারলো না প্রথম তালিকায় অধীর রঞ্জন চৌধুরীর নাম? আমার নিজস্ব একটা বিশ্লেষণ আছে। আমি কেন বলছি, দেখুন, কেরলে 20টা আসন, সেখানে 20টা আসনের মধ্যে 16টা নাম ডিক্লেয়ার্ড হয়ে গেল। কংগ্রেসের যারা প্রথম সারির নেতা, আমি বলছি ভূপেশ বাঘেল ছত্তিশগড় থেকে কন্টেস্ট করছেন, তার নাম ঘোষিত হয়েছে। ওয়ানের থেকে কেরালা থেকে রাহুল গান্ধীর নাম ঘোষিত হয়েছে। কেরলের একটি আসন থেকে কেসি বেণুগোপাল, যিনি এখানে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে সই করেছেন, তার নাম ঘোষণা হয়েছে। কেরলের ডক্টর শশী থারুরের নাম ঘোষণা হয়েছে যারা কন্টেস্ট করবেন। অথচ পশ্চিমবঙ্গ থেকে অধীর রঞ্জন চৌধুরীর নামটা ঘোষণা করা হলো না। তার কারণটা বলছি। কংগ্রেস এখনো সিদ্ধান্ত নিতে পারেনি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিট শেয়ারিং করবে না সিপিএমের সঙ্গে সিট শেয়ারিং করবে। আপনি ভাবুন, নির্বাচন দুয়ারে, যে কোনো সময় নির্বাচন ঘোষিত হবে। কংগ্রেস এখন তৃণমূল সৎ না সিপিএম সৎ, এই ভাবনায় আচ্ছন্ন। সিপিএম আবার বসে আছে, কংগ্রেস তার হাত ধরবে কি ধরবে না। ওদিকে কেরলের মাটিতে সিপিএমকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস নাম ঘোষণা করে দিল। অর্থাৎ কেরলের মাটিতে কংগ্রেস সিপিএম কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। আমার নিজস্ব একটা অবজারভেশন আছে, কংগ্রেস সর্বভারতীয় নেতৃত্ব চাইছে অ্যাট এনি কস্ট তৃণমূল কংগ্রেসের হাতটা পশ্চিমবঙ্গে ধরতে। রাজ্যের কিছু নেতা যারা তৃণমূলকে চোর বলে মনে করেন, তারা এখনও চাইছেন যে সিপিএমের হাতটা ধরতে। কিন্তু অধিকাংশ কংগ্রেসের যারা সুযোগ সন্ধানী নেতা, শুভঙ্কর সরকার মার্কা নেতা, তারা চাইছেন ইমিডিয়েটলি ওই তৃণমূলের সঙ্গে কোনো না কোনোভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং। ফলে এই ফর্মুলাতে গিয়ে একটা দল, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ভালো না সিপিএম ভালো, এই দোদুল্যমনতায় রয়েছেন এবং তার ফল অধীর রঞ্জন চৌধুরীর নামটা অ্যানাউন্স পর্যন্ত করতে পারলো না কংগ্রেস। আমার নিজস্ব অবজারভেশন হচ্ছে, অধীরবাবুই বহরমপুরের ক্যান্ডিডেট, কংগ্রেসের ক্যান্ডিডেট হবে। সিপিএমের সাপোর্ট হবে না তৃণমূলের সাপোর্ট হবে, সেই জন্য পর্যালোচনা চলছে। সেই জন্য সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব অধীরবাবুর নামটা ঘোষণা পর্যন্ত করলো না। আমার আরও একটা প্রাসঙ্গিক প্রশ্ন এই মুহূর্তে মনে পড়ছে। মোহাম্মদ সেলিমের কাছে প্রশ্নটা, সিপিএমের নেতৃত্বের কাছে প্রশ্নটা, এখনও এই দলটার জন্য আপনারা অপেক্ষা করছেন? কেরলে চোখে চোখ রেখে কথা বলে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করলো। আমি যতদূর জানি কেরলে সিপিএম প্রার্থীর তালিকা এখনও বোধহয় ঘোষিত হয়নি। আর সেখানে থেকে কংগ্রেস 20র মধ্যে 16টা নাম ঘোষণা করে দিল। আর পশ্চিমবঙ্গে কংগ্রেস চতুর্থ শক্তি, সিপিএম তৃতীয় শক্তি, সেইখানে সিপিএম এখনও নাম ঘোষণা করতে পারলো না। আমি জানি না, এই প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিন হয়তো সকালবেলা বা দুপুরবেলা বা রাত্রিবেলা সিপিএম নাম ঘোষণা করবে। কংগ্রেস কবে দয়া করবে তার উপর একটা সিপিএমের মতো দল, যারা 34 বছর এই রাজ্যে রাজত্ব করেছে,
তারা নাম ঘোষণা করতে পারলো না। তার কারণ কংগ্রেস তৃণমূলের সঙ্গে যাবে না, আমাদের সঙ্গে যাবে। কংগ্রেস যে আসনগুলোতে নিয়ে পরবর্তীকালে বার্গেনিং করতো, তাছাড়া বাকি আসনগুলো সিপিএম এতদিনে ঘোষণা করতে পারতো না। সিপিএমের যেখানে যেটুকু শক্তি আছে সেই সব বামপন্থী নেতাকর্মীরা অন্তত রাস্তায় নেমে দেওয়ালিখনটা শুরু করতে পারত, প্রাথমিক কাজগুলো শুরু করতে পারত। এইখানেই রয়েছে দলটার দুর্বলতা। ক্ষমতা থেকে চলে গেছেন, 3 বার বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। এই মুহূর্তে বিধানসভায় তাদের কোনো প্রার্থী নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে 42টা লোকসভা আসনের মধ্যে কোনো জায়গায় প্রার্থী নেই। এবং এটাও ঘটনা, বামপন্থী বন্ধুরা রাগ করবেন না যে কথাটা আমি বারবার বলছি, 42-এর মধ্যে সিপিএমের একটি লোকসভা আসনেও জেতার অবস্থা নেই। শুধু না, এবারের এই লোকসভা নির্বাচনে 42টা আসনের মধ্যে কোনো জায়গায় সিপিএম দ্বিতীয় হতে পারবে না। এটা আমার নিজস্ব মতামত। এক একটা জায়গায় চেষ্টা হবে, কিন্তু দ্বিতীয় হতে পারবে না। 2019-এর লোকসভা নির্বাচন চিন্তা করুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন প্রার্থী যাদবপুরে তৃতীয় হয়েছিলেন, মিমি চক্রবর্তী হয়েছিলেন প্রথম। লড়াইটা লোকসভায় হচ্ছে বিজেপি ভার্সেস তৃণমূল। সেখানে সিপিএম অনেকটা ব্যাকফুটে, অনেকটা পেছনে। তারা সফল ব্রিগেড করেছেন, অসুবিধে নেই। সফল ইনসাফ যাত্রা করেছেন, কোনো অসুবিধা নেই। অনেকটা কংগ্রেসের মতো সারা ভারতবর্ষ জুড়ে ভারত জোড়ো যাত্রা করেছেন, কিন্তু কংগ্রেস দলটাকে জুড়তে পারেননি। সিপিএমের অবস্থা হয়েছে তাই, মানুষকে যুক্ত করতে পারেননি। ব্রিগেডে বামপন্থী কমিটেড কর্মীরা গিয়ে হাজারে হাজারে কাতারে কাতারে গিয়ে তারা ভিড় করেছে। ইনসাফ যাত্রায় বহু ইয়াং জেনারেশনের ছেলেমেয়ে ভিড় করেছেন। কিন্তু নির্বাচনী রাজনীতিটা লড়তে গেলে যে এক্সট্রা স্মার্টনেসের দরকার হয়, সেটা কিন্তু সিপিএমের রাজ্য নেতৃত্ব করতে পারলো না। এবং পারলো না বলে অবস্থা দেখুন, যে এত নীতি আদর্শের কথা বলা একটা রাজনৈতিক দল, তারা এখনও কংগ্রেস কবে ভালোবাসা দেবে তার উপর অপেক্ষা করে এতদিন ধরে নিজের কর্মীদের ঝুলিয়ে রেখে দিল। বলতেই পারেন যে আইএসএফ কটা আসন নেবে, কংগ্রেস কটা আসন নেবে, তার জন্য আমরা উদারতা দেখেছি। নির্বাচনী রণাঙ্গন কি উদারতা দেখানোর জায়গা না, রাজনীতিটা জেতার জায়গা। তৃণমূলের মতো একজন অপোনেন্ট শক্তি থাকার পরও, বিজেপির মতো সর্বভারতীয় একটা শক্তিশালী দল লড়াইয়ে থাকার পরও সিপিএম যদি এই স্মার্টনেসটুকু ডেভেলপ না করতে পারে, আর কবে করবে? ফলত আলটিমেটলি তার রেজাল্ট সিপিএম কর্মীদের তলালেবে মানে ভুগতে হবে। সময়টা কম, হাতে টাকা কম, লোকবল কম, আর সেখানে দাঁড়িয়ে কংগ্রেস ভালো, কংগ্রেস সিপিএমকে ভালো মনে করছে না, তৃণমূলকে ভালো মনে করছে, তার ওপর তার নির্বাচন প্রার্থী তালিকাটা অপেক্ষা করিয়ে রাখছে। আর আমি শেষ করবো আজকের এই প্রতিবেদন আবার সেই কথাটা বলে, যেখানে দাঁড়িয়ে অধীর চৌধুরীর নামটাও কংগ্রেস ঘোষণা করতে পারে না, শুধুমাত্র তৃণমূল নেতৃত্ব পাছে চটে যায়। অর্থাৎ তৃণমূলের সঙ্গে যদি শেষ মুহূর্তে আন্ডারস্ট্যান্ডিং হয়, আমি যদি কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করে দিই, তাহলে তো মমতা দি রেগে যাবে। একটা দল, সর্বভারতীয় দল, 100 বছরের ওপর প্রাচীন দল, ভাবতে পারেন নিজেকে কোন কোন স্তরে নামিয়েছে। যে 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 সিটটাতে তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করলেও যে সিটটা তৃণমূল চাইবে না, বা যে সিটটা সিপিএমের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করলেও সিপিএম চাইবে না, অধীর বাবুই কন্টেস্ট করবেন, সেই নামটুকু ঘোষণা করার মিনিমাম কারেজ, শক্তি, অনেস্টিটা দেখাতে পারল না কংগ্রেস দল। ফলত আলটিমেটলি তার ফল ভুগবে কংগ্রেস নিজে, এবং সিপিএম যদি একসঙ্গে যৌথভাবে লড়ে তারাও, যদি যৌথভাবে না লড়ে তারাও। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব এই কথাটুকু বলে, রাজনীতিতে কিন্তু দয়া দাক্ষিণ্য লড়াই হয় না, রাজনীতিটা রণাঙ্গনে চোখে চোখ রেখে লড়াই হয়। আর দুর্ভাগ্য এই পশ্চিমবঙ্গের, সেই লড়াইটাই সিপিএমের মতো 34 বছর শাসন করা একটা দল লড়তে পারলো না, কংগ্রেস তো পাচ্ছেই না।